এমন এক রহস্যময় ঘটনা যেখানে সত্যটা ধীরে ধীরে সবার সামনে আসে। আজ আমরা কথা বলবো মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি উঁচু নিয়ে, যার অর্থ শামুক। কিন্তু এই মুভিটার নাম শামুক কেন রাখা হলো সেটা ধীরে ধীরে জানা যাবে। যাই হোক, এটা এমন একটা গল্প যেখানে সাধারণ মানুষের জীবনের আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য আর অপ্রত্যাশিত টুইস্ট। এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে যে আসলে সত্যিটা কি, কে সত্য বলছে আর কে লুকাচ্ছে ভয়ঙ্কর কিছু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব উঁচু মুভির গল্প, রহস্য এবং সেই চমকে দেওয়া টুইস্টগুলো। তো চলুন শুরু করা যাক। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে আমরা একটা এরিয়াকে দেখতে পাই যেখানে অনেক বেশি ট্রাফিক ছিল, আর ওইখানেই দেখা যায় আরও একটা গাড়ি আসে, আর সেই গাড়ি থেকে কেউ একজন নেমে যায়। আর এর একটু সামান্য পরেই সেই গাড়িটা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। আশেপাশে থাকা মানুষগুলো চমকে যায়। সাথে সাথে খবরটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে পুলিশও খবর পেয়ে সাথে সাথে সেখানেই চলে আসে। এরপরেই মালিনীকে দেখানো হয় যে তার মেয়েকে দেখার জন্য হসপিটালে যাচ্ছিল। আসলে সেটাকে কোনো হসপিটাল বলার চাইতে একটা কেয়ার সেন্টার বলাই ভালো। আর সেই কেয়ার সেন্টারটা যে চালাতো তার নাম শান্তি, আর সে খুবই কড়া টাইপের মহিলা। মালিনী শান্তির সাথে দেখা করে আর তাকে বলে, আমার মেয়ের সাথে আমি 2 দিন ধরে যোগাযোগ করতে পারছি না, তাকে কল করলে সে কলও রিসিভ করছে না। শান্তি বলে, আসলে আমরা ওকে এখানে কয়েকদিন যাবৎ থেকে আসতে দেখছি না। আমি ভেবেছিলাম আপনার সাথে যোগাযোগ করব, কিন্তু পরে আর করা হয়ে ওঠেনি। মালিনী বলে, তাহলে আমার মেয়ে কোথায় গেল? শান্তি বলে, আমি তো ভেবেছিলাম ও আপনার কাছেই আছে, হঠাৎ করে তাহলে সে কোথায় মিসিং হয়ে গেল? এরপরে শান্তি মালিনীকে আরও একটা কথা বলে, আমি গত কয়েকদিন ধরে প্রিয়ার ব্যবহারে অনেক বেশি পরিবর্তন দেখেছি। আমার কাছে বিষয়টা একটু অদ্ভুত লেগেছে, আর এরপরে থেকেই প্রিয়া আর এখানে আসছে না। এরপরেই পুলিশ স্টেশনকে দেখানো হয় যেখানে একজন পুলিশ অফিসার আরও একজন পুলিশ অফিসারকে বাইরে থেকে কল করেছিল আর বলছিল এখানে একটা জুয়েলারি শপে চুরি হয়ে গেছে। চুরিটা কে করেছে এবং কারা কারা এর সাথে জড়িত ছিল সেটা তাড়াতাড়ি খোঁজ নাও। সেই পুলিশ অফিসার বলে তার থানার সিনিয়র অফিসার বাইরে গেছে। তখন অপর পাশ থেকে সেই পুলিশ অফিসার বলে, যদি কেউ না থাকে তাহলে আপনি সেই জায়গায় যান আর যে ইনভেস্টিগেশন শুরু করুন। সেই পুলিশ অফিসার বলে, ঠিক আছে। আসলে সেই পুলিশ অফিসার যাওয়ার জন্য একটু ইতস্তত করছিল, কারণ পুলিশ স্টেশনে তখন জিপটাও ছিল না, আর এই জন্য বাধ্য হয়ে সেই পুলিশ অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্ট হেঁটে হেঁটে সেই ক্রাইম সিনে আসতে শুরু করে। এরপরেই রমেশকে দেখানো হয় যে কোথাও রেডি হচ্ছিল যাবার জন্য। ঠিক তখনই তার মোবাইলে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই রমেশ জিজ্ঞেস করে কে। অপর প্রান্ত থেকে একজন মেয়ে বলে, আমি জানি আপনি একজন ডিরেক্টর আর আমি আপনার মুভিতে কাজ করতে চাই, তাই দয়া করে আমাকে একটা সুযোগ দিন। তো বুঝতেই তো পারছেন যে রমেশ একজন ডিরেক্টর। রমেশ বলে, এভাবে মোবাইলে কথা বললেই বা সুযোগ চাইলেই তো আর সুযোগ দেওয়া যায় না। তোমাকে মুভিতে কাজ করতে হলে প্রথমে অডিশন দিতে হবে, সেখানে সিলেক্ট হলেই তুমি মুভিতে কাজ করার জন্য সুযোগ পাবে। তখনই রাস্তা দিয়ে একজন লোককে একটি ব্যাগকে খুব যত্ন করে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ অফিসার সেই লোকটাকে দেখে একটু সন্দেহজনক মনে হয়, কারণ একটু আগেই জুয়েলারি শপে চুরির ঘটনা ঘটেছে। তাই সেই পুলিশ অফিসারের মনে হতে থাকে এই লোকটাও হয়তোবা সেই চোরদেরই একজন, যে গহনা চুরি করে এই ব্যাগে করে সযত্নে নিয়ে যাচ্ছে। আর এই জন্যই সে তাকে আটকায় আর লোকটাকে জিজ্ঞেস করে এই ব্যাগের ভেতরে কি আছে। লোকটা বলে, কিছুই না, শুধুমাত্র আমার জামা কাপড়। এরপরে ব্যাগটা একটু সার্চ করতে সেই পুলিশ অফিসার বলে, ঠিক আছে যাও, কারণ তারা ঠিক তখনই অন্য একটি মেয়েকে একটি গলি থেকে বের হতে দেখেছিল আর তাকে দেখে অনেক নার্ভাস মনে হচ্ছিল। এছাড়া তার কাছেও ছিল একটা ব্যাগ, আর সেও ব্যাগটাকে রহস্যজনকভাবে খুব সামলে রাখছিল। পুলিশ অফিসার এটা দেখার পরে তার কাছে আবারও সন্দেহজনক মনে হতে থাকে মেয়েটিকে। মনে হতে থাকে হয়তোবা এই গহনা চুরি করেছে আর এখন পালিয়ে যাচ্ছে। এই জন্য মেয়েটিকে তারা লুকিয়ে লুকিয়ে ফলো করে, কিন্তু দেখা যায় মেয়েটি স্বাভাবিকের চাইতে অনেক বেশি দ্রুত হাঁটছিল, আর এই জন্য পুলিশ অফিসারও তার পেছনে পেছনে দ্রুত হেঁটে তাকে ফলো করছিল। মেয়েটির নাম ছিল অর্চনা,
আর্চনাকে যতক্ষণ পুলিশ ফলো করছিল ততক্ষণই তাদের সন্দেহটা বেড়ে যাচ্ছিল, কারণ আর্চনার আচার আচরণ এবং হাঁটার গতি সবকিছুতেই ছিল রহস্যজনক একটা ভাব। কিছুক্ষণ ফলো করতেই দেখা যায় সেখানের আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যায়, বৃষ্টি হতে শুরু করে, চারপাশটা প্রায় অন্ধকার হয়ে আসে। আর এটা দেখে অর্চনার সাথে সাথে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বাড়িতে চলে আসে, দরজায় নক করে। কিন্তু পুলিশ অফিসাররা মনে করে হয়তোবা অর্চনা এই বাড়িরই কারোর সাথে মিশে কোনো একটা ক্রাইম করে ফেলেছে। এদিকে দেখা যায় অর্চনা যে বাড়িতে এসেছিল সেটা ছিল রমেশের বাড়ি। আর রমেশ দরজা খুলতেই অর্চনা তাকে বলে, আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এই বাইরে ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথাও যেতেও পারছি না, আমার মোবাইলটাও ডেড হয়ে গেছে, আমি একটা ফোন করতে পারি কি? কিন্তু রমেশ অর্চনার মুখের উপরেই না করে দেয় আর বলে, আপনি প্লিজ অন্য কোথাও চলে যান। আর এভাবেই সে দরজাটা লাগিয়ে দেয়। আর এটা দেখার পরে পুলিশদের আবারও সন্দেহ হতে শুরু করে, এই মেয়েটি আর সেই লোকটি দুজনেই কি একসাথে কোনো পার্টনার নাকি নয়। এদিকে অর্চনা আবারও বারবার দরজায় নক করছিল। রমেশ বিরক্ত হয়ে দরজা খোলে। অর্চনা বলে, আমি শুধু একটা কল করব, আমি খুব বিপদে পড়েছি। আর এটা বলেই রমেশের কোনো কথা বলার অপেক্ষা না করেই সে ভেতরে ঢুকে যায়। রমেশ অবাক হয়ে যায় যে এভাবে জোর করে মেয়েটি ঘরের ভেতরে কেন ঢুকে গেল। রমেশ অর্চনাকে বলে, ঠিক আছে, কল করা শেষ হলে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। অর্চনা কাউকে কল করছিল, পাশে বসেই রমেশ অর্চনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। অর্চনার কথা বলা শেষ হলেই রমেশ তাকে বলে, কথা বলা যেহেতু শেষ হয়েছে এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। অর্চনা বলে, স্যার দেখতেই তো পারছেন আমি প্রচণ্ড ভিজে গেছি, আর এই অবস্থায় আমি একা বাইরে যেয়ে কী বা করব, আমাকে একটু সময় দিন, আমি এখানে একটু বসি, আমার কাপড় চোপড় একটু শুকিয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। কথাগুলো শুনে রমেশ একটু অবাকই হয়। রমেশ বলে, এভাবে জোর করো না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তুমি। কিন্তু অর্চনা তার কোনো কথা না শুনে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে ফ্রেশ হওয়ার জন্য। রমেশ তাকে আটকানোর চেষ্টা করলেও অর্চনা তার কোনো কথা না মেনে সেই দিকেই যেতে শুরু করে। এদিকে সেই দুইজন পুলিশ অফিসার বাইরে থেকে জানালা দিয়ে এই সব কিছুই দেখছিল। দুইজনই ভাবতে থাকে মেয়েটি হঠাৎ করে জোর করে ওয়াশরুমে কেন চলে গেল। আর সেটাই দেখার জন্য তারা ওয়াশরুমের পেছনের দিকটাতে চলে যায়। আর সেই অ্যাসিস্ট্যান্টকে সে পুলিশ অফিসার বলে, তুমি আমাকে কাঁধে তোলো। সে সেটাই করে। এরপরে ওয়াশরুমের ফাঁকা জায়গা দিয়ে সে দেখতে থাকে ভেতরে অর্চনা কি করছে। দেখা যাচ্ছিল অর্চনা সেখানে ড্রেস চেঞ্জ করছে। অর্চনা হঠাৎ করে এটা দেখে ফেলে, সে তখনই চিৎকার করে ওঠে। এতে ভয় পেয়ে সেই পুলিশ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মেয়েটি বাইরে আসার পরেই রমেশ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অর্চনার সবকিছু খুলে বলে। রমেশ বলে, আমার বাড়িতে আমি একাই থাকি, এখানে উকি দেবার মতো কোনো লোক নেই। রমেশ এতে একটু বিরক্তই হয়, কারণ রমেশের মনে হচ্ছিল এই অর্চনা একটু বেশি ড্রামা করছে, আর এজন্য তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু অর্চনা আবারও বাহানা করে অন্যদিকে চলে যায়। এতে রমেশের একটু সন্দেহ হয়, আর এই জন্য লুকিয়ে চেয়ে অর্চনার ব্যাগটা চেক করছিল। দেখা যায় অর্চনার ব্যাগের ভেতরে একটা গান এবং একটা চাকুও ছিল। এছাড়া ভালো করে খুঁজতেই সেই ব্যাগের ভেতরে কিছু ডায়মন্ডও দেখতে পায় রমেশ। এটা দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায় আর বুঝতে পারে নিশ্চয়ই অর্চনা কোনো ক্রাইম করে এখানে এসেছে, হয়তোবা সে একজন চোর। ঠিক ওই সময়টাতে অর্চনার টাওয়েল পেঁচিয়ে সেখানে চলে আসে আর তার ভেজা কাপড়গুলো সে শুকাতে দেয়। এছাড়া রমেশের আলমারি থেকেই রমেশের কিছু কাপড় নিয়ে সে পরে ফেলে। বাইরে আসতেই রমেশ অর্চনাকে দেখে আবারও অবাক হয় আর বলে, আরে তুমি আমার অনুমতি ছাড়া আমার কাপড় চোপড় কেন পরেছ? অর্চনা বলে, স্যার একটু অপেক্ষা করুন, আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে গেলেই আমি এগুলো খুলে ফেলছি। এদিকে রমেশ তো অলরেডি অর্চনাকে একজন ক্রিমিনাল ভেবেই রেখেছিল। এরপরে রমেশ ভাবতে শুরু করে অর্চনা হয়তোবা এখানে আসার পরে যাকে কল করেছিল সেটা হয়তোবা অর্চনার কোনো পার্টনার হবে, সেও কিছুক্ষণ পরে এখানেও চলে আসতে পারে। তারা হয়তোবা রমেশের কোনো ক্ষতিও করতে পারে। আর সেটাই চেক করার জন্য সাথে সাথে সেই ফোন থেকে আগের যে নাম্বারে কল করা হয়েছিল সেটা সে রিডায়াল করে, কিন্তু দেখতে পায় সেই নাম্বারটাতে কলই ঢুকছে না। রমেশ অর্চনাকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি ফেক নাম্বারে কল করে শুধুমাত্র কথা বলার বাহানা করেছো, কিন্তু এটা কেন করেছো তুমি? আসলে তোমার পরিচয় কি, আর তুমি এখানে কেন এসেছো? কিন্তু অর্চনা বলে, আমি সত্যি বলছি, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি শুধুমাত্র এখানে সাহায্য চাওয়ার জন্য এসেছিলাম, এছাড়া আমি আমার পরিবারকেই ফোন করেছি।
আর কিছুক্ষণ পরেই আমার পরিবার থেকে একজন আসবে এবং আমাকে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে একটু থাকার জায়গা দিন। রমেশ এবার অর্চনার এরকম উল্টাপাল্টা ড্রামা থেকে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর সে তাকে টেনে সেখান থেকে বের করে দিতে চায়। কিন্তু অর্চনা নিজেকে কোনোরকমভাবে ছাড়িয়ে ভেতরে চলে আসে আর বলে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এমন সময় আমাকে আর কেই বা সাহায্য করবে? আর আমি একা একটা মেয়ে, এরকম বাজে ওয়েদারে আমি কোথায় বা যাব? কিন্তু রমেশ অর্চনার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। এই জন্য সে বারবার চাইছিল যেন অর্চনা এখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে সেই পুলিশ অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্ট তখনও জানলা দিয়ে পুরো বিষয়টাই খেয়াল করছিল। তখন সেই পুলিশ অফিসার তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন আমার মনে হচ্ছে না এরা দুইজন পার্টনার, কারণ তাদের কথা শুনে মনে হচ্ছিল যে তাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছে। অন্যদিকে রমেশ অর্চনাকে তার ব্যাগে থাকা গান এবং চাকুর ব্যাপারে বলে। অর্চনা বলে, আসলে তার কয়েকজন আত্মীয়ের সাথে তার খুবই প্রবলেম চলছে। তাদের মধ্যে বিবাদটা এতটাই বড় যে তারা তাকে মেরে ফেলার জন্য লোক ঠিক করেছে, আর এই জন্য নিজেকে বাঁচানোর জন্যই সে ব্যাগের ভেতরে সেই গান এবং চাকুটা রেখেছে। কিন্তু রমেশের অর্চনার একটা কথাও বিশ্বাস হয় না। গান আর চাকুর কথাটা শোনার পরে সেই পুলিশ অফিসার বলে, এখন আমরা চাইলেই মেয়েটিকে যে ইনভেস্টিগেশন করতে পারি। এক কাজ করো, মেয়েটি যেহেতু বলেছে যে যে কোনো লোক এসে তাকে ধমকাতে পারে বা থ্রেট দিতে পারে, তাহলে আমি সেখানে যাব, কিন্তু পুলিশ অফিসার হিসেবে নয়, বরং সন্ত্রাসী হিসেবে, যাতে করে এই মেয়েটাকে ইনভেস্টিগেশন করার মাধ্যমে আমি হাতে নাতে ধরতে পারি। সেই পুলিশ অফিসার সেটাই করে। নিজের পোশাক কিছুক্ষণের মধ্যে পরিবর্তন করে সে একজন সন্ত্রাসী সেজে সেই বাড়িতে ঢুকে পড়ে। এরপরেই সেই পুলিশ অফিসার প্রসাদ বাসার ভেতরে ঢুকেই হাতে একটা গান নিয়ে অর্চনাকে টানতে শুরু করে। অন্যদিকে রমেশের এখন অর্চনার কথাগুলো সত্যি বলে মনে হতে শুরু করে, কারণ একটু আগে অর্চনা বলেছিল যে তার পেছনের লোক লেগে রয়েছে। এদিকে অর্চনা নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছিল, সাহায্য চাইছিল রমেশের কাছে। অন্যদিকে রমেশ কোনোভাবেই চাইছিল না যেন অর্চনা অর্থাৎ এই মেয়েটি এই বাড়িতে বেশিক্ষণ থাকুক, এজন্য সেও তাকে আর সাহায্য করে না। প্রসাদ তাকে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু গেটের বাইরে আসার পরেই প্রসাদের হায়ার অফিসার সেখানে চলে আসে। সেই সিনিয়র অফিসারকে প্রসাদ নিজের পরিচয় দেয় না, কারণ সেটা যদি হয় তাহলে তার চাকরি যাবার সম্ভাবনা রয়েছে। তখন সেই সিনিয়র পুলিশ অফিসার বলে, এভাবে রাতের বেলা একটি মেয়েকে ট্রেনে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? সেই সিনিয়র পুলিশ অফিসার ভাবতে থাকে প্রসাদ সত্যি হয়তোবা কোনো একজন সন্ত্রাসী, এই জন্য সে তাকে চর পর্যন্ত মেরে বসে। এতে প্রসাদ ভয় পেয়ে যায় আর সেখানে অর্চনাকে রেখেই পালিয়ে যায়। অন্যদিকে সেই সিনিয়র অফিসার অর্চনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু অর্চনা সেখানে অন্য কথা বলে। সে নিজেকে রমেশের স্ত্রী হিসেবে পরিচয় দেয় আর বলে দরজায় নক হওয়ার পরে সে দরজা খুলেছিল, আর তখনই এই লোকটা তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছিল। আমি আমার হাজব্যান্ডের কাছে ফেরত যেতে চাই। সেই সিনিয়র পুলিশ অফিসার সাথে সাথেই অর্চনাকে আবারও বাড়ির ভেতরে নিয়ে আসতে শুরু করে। এদিকে রমেশকে দেখা যাচ্ছিল তার বাড়ির ভেতরে থাকা দুটো সুটকেস, সেগুলোর সাথে সে কিছু একটা করছিল। আর ঠিক ওই সময়টাতে বাড়ির কলিং বেল বেজে ওঠে। রমেশ দরজা খুলতেই সেই সিনিয়র পুলিশ অফিসার কৃষ্ণমূর্তি রমেশকে বলে, আপনার স্ত্রীকে একজন সন্ত্রাসী জোর করে নিয়ে যাচ্ছিল টেনে, আমি তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। রমেশ অবাক হয়ে যায় আর বলে, কে আমার স্ত্রী? এই মেয়েটি আমার স্ত্রী নয়। অন্যদিকে কৃষ্ণমূর্তি ভাবতে থাকে হয়তোবা এদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, আর এই জন্যই তারা এমন বলছে। কৃষ্ণমূর্তি সন্দেহ করবে এটা ভেবেই সাথে সাথে অর্চনা বলে, আসলে স্যার আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, আর এই ঝগড়াটা প্রায় আমাদের মাঝে মধ্যে হয়, আর এই জন্য আমার হাজব্যান্ড রমেশ একটু বেশি রেগে গিয়েছে আর সিরিয়াস হয়ে গেছে বিষয়টা নিয়ে। এটা বলে অর্চনা আবারও ভেতরে চলে যায়। এদিকে রমেশ অবাক হয়ে যাচ্ছিল যে এই মেয়েটা কি চাইছে, এখন আবার সে তাকে নিজের স্ত্রী বলে কেন পরিচয় দিচ্ছে। অর্চনা ভেতরে যাবার পরপরই কৃষ্ণমূর্তি বলে, আসলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে, একটা এমার্জেন্সি ফোন কল করা দরকার, এই জন্যই আমি আপনার বাড়ির ভেতরের দিকে আসছিলাম। দেখা যায় কৃষ্ণমূর্তিও কাউকে কল করতে শুরু করে। এদিকে বাইরে বসে থাকা প্রসাদ তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ভেবেছিলাম এই মেয়েটাকে হাতে নাতে ধরে আমি কেসটার সমাধান করে ফেলব, এতে আমার অনেক নাম হবে, কিন্তু এখানে তো সিনিয়র অফিসার চলে এসেছে, আমার কপালটাই খারাপ।
এদিকে কৃষ্ণমূর্তি ভাবতে থাকে যে এখানে তার ফোনটা কিছুক্ষণ চার্জে দেওয়া যাক, আর সেই সময়টুকু সে এখানেই অপেক্ষা করবে। অন্যদিকে রমেশ আরও এক বিপদে পড়ে যায়। একের পর এক অজানা লোক তার বাড়িতে এসে ঢুকছে। যাই হোক, কৃষ্ণমূর্তিকে সে বোঝানোর চেষ্টা করে এই অর্চনা মেয়েটি তার বিবাহিত কোনো স্ত্রী নয়। এই মেয়েটি যখন থেকে এখানে এসেছে নিত্য নতুন একের পর এক ড্রামা করেই যাচ্ছে। কৃষ্ণমূর্তি কি বলবে বুঝতে পারছিল না। ওই সময়টাতে অর্চনা আবারও সেখানে চলে আসে আর রমেশের সাথে অনেক ক্লোজলি কথা বলার চেষ্টা করে আর বলে, বাইরের মানুষের সামনে তুমি আমার নামে এমনটা বলো না, আমার খুব খারাপ লাগছে। অর্চনা সেখানে তার সাথে এমনভাবে কথা বলছিল যেন অর্চনা সত্যি রমেশের স্ত্রী। একটু আগে কৃষ্ণমূর্তির মনের ভেতরে যতটুকু সন্দেহ ছিল সবটুকু সন্দেহ আবারও কেটে যায়, আর সে দুজনকেই বোঝাতে থাকে যে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই বলে এমন করা উচিত নয়। রমেশ আবারও বিরক্ত হয়ে বলে, আমি কি করে আপনাকে বোঝাবো, এই মেয়েটি আমার ওয়াইফ নয়। রমেশ বলে, ঠিক আছে, আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, এই মেয়েটির ব্যাগ চেক করুন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তখনই কৃষ্ণমূর্তির সন্দেহটা অনেক বেশি বেড়ে যায় আর সে অর্চনাকে নক করে জিজ্ঞেস করে তার ব্যাগ দেবার জন্য। অর্চনা তখন একটু ভাবে এখন কি করা যায়। একটু পরে পুলিশ অফিসার যখন তাকে আবারও জোর করে তখন সে ব্যাগটা দিয়েই দেয়। কৃষ্ণমূর্তি সাথে সাথে ব্যাগটা সার্চ করে, কিন্তু সেই ব্যাগের ভেতরে সেই গান, নাইফ এবং ডায়মন্ড কিছুই ছিল না। কৃষ্ণমূর্তি বলে, এই ব্যাগে সেই সব কিছুই রয়েছে যেটা একটা মেয়ের ব্যাগে থাকা উচিত। রমেশ আবারও গোলক ধাঁধায় পড়ে যায়। সে বলে, কিন্তু আমি তো অন্য কিছু দেখেছিলাম। এদিকে মালিনী এবং শান্তিকে দেখা যায়, যারা একসাথে বের হয়েছিল মালিনীর মেয়ে প্রিয়াকে খোঁজার জন্য। শান্তির যে যে জায়গায় সন্দেহ ছিল যে প্রিয়া সেখানে যেতে পারে, তারা সেই সব জায়গায় যেয়ে খোঁজ নিতে শুরু করে, কিন্তু কোথাও প্রিয়া নেই। এদিকে প্রসাদ এবং তার অ্যাসিস্ট্যান্ট আবারও সেই বাড়ির এরিয়ার কাছাকাছি চলে এসেছিল আর ভাবছিল যে এখন কি করবে, এত দূর এসে এই মেয়েটাকে সে হাতছাড়া হতে দেবে। ঠিক ওই সময়টাতে ভেতরে থাকা রমেশ আর কৃষ্ণমূর্তি তাদের কণ্ঠস্বর শুনতে পায় আর তারা ভাবতে থাকে এই বাড়িতে হয়তোবা আরও কেউ আছে। এই জন্য কৃষ্ণমূর্তি বাইরে এসে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কাউকে না দেখে কৃষ্ণমূর্তি ভাবতে থাকে হয়তোবা এটা তার মনের ভুল। সে আবারও ভেতরে আসতে শুরু করে। কৃষ্ণমূর্তি আর রমেশ সেখানে বসেই অপেক্ষা করছিল। অন্যদিকে প্রসাদকে দেখা যায় আরও এক মহাকাণ্ড করতে। সেখানে কঙ্কালের একটা পোশাক পরে সে ভেতরে চলে আসে। এদিকে অর্চনা যখন কিচেনে রান্না করছিল হঠাৎ করেই এই অবস্থায় সে প্রসাদকে দেখে ফেলে আর দেখে ভয় চিৎকার করে ওঠে। কৃষ্ণমূর্তি আর রমেশ দৌড়ে সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। অর্চনা তাদের সবকিছু খুলে বলে। তারাও দৌড়ে সেই লোকটাকে অর্থাৎ প্রসাদকে ধরতে শুরু করে আর একটা সময় ধরেও ফেলে। এরপরে যখন তারা প্রসাদের মুখোশ খুলে ফেলে, রমেশ এবং কৃষ্ণমূর্তি দুজনেই তাকে চিনে ফেলে, কারণ একটু আগেই তারা তাকে দেখেছিল। রমেশ ভাবতে থাকে এই লোকটা বারবার বাড়ির ভেতরে কেন ঢুকছে। তারা তাকে আরও কিছু জিজ্ঞেস করতেই যাবে, ঠিক তার আগ মুহূর্তেই প্রসাদ তাদের দুজনকে ধাক্কা দিয়ে তার গানটা বের করে নেয় এবং দুজনকে গান পয়েন্টে রেখে সে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে কিছু কলেজ স্টুডেন্টকে অন্য একটা জায়গায় ক্যাম্প ফায়ার করে ডান্স করতে দেখা যায়। মালিনী আর শান্তি সেখানেই চলে এসেছিল, কারণ তাদের কাছে মনে হচ্ছিল হয়তোবা প্রিয়া এখানেই রয়েছে। তারা সেসব কলেজ স্টুডেন্টদের মধ্যে প্রিয়াকে খুঁজে বেড়ায়, কিন্তু সে সেখানেও ছিল না। তখনই শান্তির মনে হতে থাকে প্রিয়া আরও একটা জায়গায় বারবার যেত, আর এই জন্য সেই বাড়িতে মালিনী এবং শান্তি চলে আসে আর দেখা যায় সেই বাড়িটাও ছিল রমেশের। আসলে প্রিয়া মাঝে মধ্যেই রমেশের সাথে দেখা করতে আসতো, আর এই জন্য সেখানে শান্তি আর মালিনী এসে জিজ্ঞেস করে প্রিয়া কোথায়। রমেশ বলে, প্রিয়া কোথায় সেটা আমি কি করে বলবো, এখানে প্রিয়া তো আসেনি। ঠিক তখনই সেখানে কৃষ্ণমূর্তি চলে আসে আর বলে, এরা আবার কারা? তখনই রমেশ বলে, আসলে প্রিয়া নামের একটি মেয়ে এখানে অভিনয় করার জন্য এসেছিল, মুভিতে সুযোগ নেয়ার জন্য, আর সেই প্রিয়াকে খোঁজার জন্যই তারা এখানে এসেছে। তখনই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে রমেশের নতুন মুভি শুরু হবার পরে থেকেই সে বেশ কয়েকজন অ্যাক্টরকে সিলেক্ট করে নিয়েছিল, আর শুটিং শুরু হওয়ার আগেই তারা সেখানে চলে এসেছিল, কিন্তু তাদের মধ্যে প্রিয়াই একটু লেট করে এসেছিল। কিন্তু প্রিয়া সেখানে আসার পরে রমেশ তাকে বলে, তুমি লেট করে ফেলেছ, তোমার সিনটা অন্যজন করে ফেলেছে। এতে প্রিয়ার মনটা খারাপ হয়ে যায়। এর কয়েকদিন পরেই দেখা যায় রমেশ বই পড়ছিল, ঠিক তখনই প্রিয়া তার কাছে চলে আসে আর তার সাথে গল্প করতে শুরু করে, আর এভাবে গল্প করতে করতে তারা অনেকটাই ফ্রেন্ডলি হয়ে যায়। রমেশ তখন বলে,
তার আসলে বই পড়তে অনেক বেশি ভালো লাগে। প্রিয়া বলে তার কাছেও একটা ইন্টারেস্টিং গল্প আছে। রমেশ জিজ্ঞেস করে কার গল্প? প্রিয়া বলে আসলে আমি আমার পরিবারের মানুষদের নিয়ে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে একটা গল্প বানিয়ে ফেলেছি। রমেশ বলে ঠিক আছে, তোমার গল্পটা শোনাও তো দেখি। কিন্তু প্রিয়া গল্প শোনানোর আগেই সেখানে শান্তি চলে আসে। সে প্রিয়াকে বলে তোমার সময় শেষ হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। আর এই জন্য প্রিয়া সেই সময় রমেশকে তার গল্প শোনাতে পারে না, সেখান থেকে চলে আসে। অন্য একদিন দেখা যায় অনেক বেশি ড্রাগস নেওয়ার পরে সে রমেশের সাথে দেখা করতে আসে। রমেশ তার চেহারা দেখেই বুঝে ফেলে যায় আর বলে তুমি তো ড্রাগস নিয়েছো, পুরোপুরি নেশার মধ্যে রয়েছো, এখানে কেন এসেছো? অন্যদিকে প্রিয়া বলে আপনি বলেছিলেন আপনার একটা সিনেমায় আমাকে সুযোগ দেবেন, আপনি এক কাজ করুন, আপনার নতুন সিনেমায় আমাকে কাস্ট করে নিন। রমেশ রেগে যায় আর বলে অডিশনের মাধ্যমেই সেগুলো সিলেক্ট হয়, এছাড়া আমি কোনো নেশাগ্রস্ত অভিনেত্রীকে নিয়ে কখনোই মুভিতে কাজ করব না, তুমি এখান থেকে চলে যাও। এভাবে প্রিয়াকে সে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঘটনা বর্তমানে চলে আসে। আর এই পুরো বিষয়টা এতক্ষণ রমেশ কৃষ্ণমূর্তিকে খুলে বলছিল যে প্রিয়ার সাথে তার কি কি সম্পর্ক এবং কি কি কথা হয়েছিল। এর মধ্যে অর্চনা খাবার বানিয়ে ফেলেছিল, তারা খাবার টেবিলে বসে। এবার রমেশের ধৈর্যের বাঁধ আবারও ভেঙে যায় আর বলে স্যার আমি আবারও বলছি এই মেয়েটা আমার স্ত্রী নয়। অর্চনা সেখান থেকে যাওয়ার পরেই সে কৃষ্ণমূর্তিকে বলে ঠিক আছে, আপনি মেয়েটির পরিবারের কথা জিজ্ঞেস করুন। কৃষ্ণমূর্তি বলে ঠিক আছে। আর এরপরে সে অর্চনাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। অর্চনাও তার পরিবারের কথা বলতে শুরু করে। সে তার বাবাকে কল করে। অর্চনার বাবা কলটা রিসিভ করার সাথে সাথে জিজ্ঞেস করে তার জামাই রমেশ কেমন আছে। আর এটা শুনে রমেশ হতবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে অর্চনা এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে আর সবকিছু সেট করে এসেছে। এদিকে সেই পুলিশ অফিসার অধৈর্য হয়ে পড়ে আর বলে এবার আমি সরাসরি যাব আর কেসটা ইনভেস্টিগেশন করব। এই জন্য এবার সে পুলিশের গেট আপেই ভেতরে চলে আসে। অন্যদিকে রমেশ তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে আরে তুমি পুলিশের গেট আপে এখানে কি করছো? প্রসাদ বলে আমি সত্যি একজন পুলিশ অফিসার। এতে কৃষ্ণমূর্তি প্রচণ্ড রেগে যায় আর তাকে ধমকাতে শুরু করে, কারণ সে ভেবেছিল প্রসাদ হয়তোবা সত্যি একজন সন্ত্রাসী আর এখানে পুলিশের পোশাক পরে এসে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ভেতরে চলে আসে রমেশ আর অর্চনাকে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করছো? কি বা তোমার আসল পরিচয়? আপনি এমন কেন করছেন? আমি তো আপনার বিবাহিত স্ত্রী। এতে রমেশ প্রচণ্ড রেগে যায়। তখনই অর্চনা বলে আমার মনে হয় এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। সে উঠে দাঁড়াতেই রমেশ হাসতে শুরু করে। অর্চনা জিজ্ঞেস করে আপনি হাসছেন কেন? রমেশ বলে আমি জানি তুমি কে। রমেশ বলে আমি তোমার আইডি কার্ড চেক করে ফেলেছি। আসলে এই অর্চনা একজন পুলিশ অফিসার, আসলে সে একটা কেস ইনভেস্টিগেশন করতে এসেছিল। রমেশ বলে আমি জানি তুমি এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছো, কিন্তু তুমি ভুল জায়গায় এসেছো। এখানে ইনভেস্টিগেশন করে তুমি কিছুই পাবে না। তখনই অর্চনা বলে অনেকে কমপ্লেন করেছে আপনি বেশ কয়েকজন মেয়েকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। তখনই জানা যায় অর্চনা এখানে এসেছিল আসলে প্রিয়ার মিসিং কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। আসলে পুলিশ সন্দেহ করছে প্রিয়াকে হয়তোবা এই রমেশ খুন করেছে আর সেটা ইনভেস্টিগেশন করার জন্যই ছদ্মবেশে এখানে অর্চনা চলে এসেছে। এদিকে পুলিশ অফিসার প্রসাদ এবং তার অ্যাসিস্ট্যান্ট বাইরে থেকে এই সব কথা শুনে ফেলে আর ভেতরে চলে আসে। আর তখনই তারা জানতে পারে এই অর্চনাই হচ্ছে প্রসাদের সিনিয়র অফিসার, যে আজকেই তাদের থানায় নতুন জয়েন হওয়ার কথা ছিল। তারা দুইজন ভেতরে এসে অর্চনার সাথে কথা বলতে থাকে আর বলে ম্যাডাম আমরা দুজনই সত্যি পুলিশ অফিসার আর আমরা এখানে এসেছিলাম জুয়েলারি শপে যে চুরিটা হয়েছিল সেটা ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু পথমধ্যে আপনার সন্দেহজনক আচরণ দেখে আমরা এখানে চলে এসেছিলাম। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আশেপাশে কোথাও কৃষ্ণমূর্তিকে দেখা যাচ্ছিল না। তখনই দেখা যায় কৃষ্ণমূর্তি সেখান থেকে একটা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ অফিসার প্রসাদ এবং তার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণমূর্তিকে ধরে ফেলে ওই যাত্রায়। সবাই যখন কৃষ্ণমূর্তিকে জোর করে জিজ্ঞেস করে সে কে আর সেই ব্যাগ নিয়ে কেন পালাচ্ছিল, তখনই কৃষ্ণমূর্তি জানায় সে আসলে কোনো পুলিশ অফিসার নয়, সে পেশায় একজন চোর। সেই ব্যাগটা সার্চ করতেই দেখা যায় সেই ব্যাগের ভেতরে ছিল ড্রাগস। অর্চনা তাকে জিজ্ঞেস করে এই ড্রাগস সে কোথা থেকে পেয়েছে। কৃষ্ণমূর্তি বলে এই বাড়ি থেকেই পেয়েছে আর এই জন্য এগুলো নিয়ে সে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে রমেশ অবাক হয়ে যায় আর সাথে সাথে প্রতিবাদ করে বলে আমার বাড়িতে কখনো ড্রাগস থাকতেই পারে না। এদিকে অর্চনার কৃষ্ণমূর্তির ওপরে আরও সন্দেহ হচ্ছিল আর তখন তাকে আরও বেশি ইন্টারোগেশন করলে কৃষ্ণমূর্তি বলে আসলে তাকে এই বাড়িতে
অন্য কেউ আসতে বলেছিল এবং তাকে কিছু জিনিস নেবার জন্য পাঠিয়েছিল। সে যখন সত্যি সত্যি এই বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল তখন এই বাড়িতে একটি মেয়ের ঝুলন্ত লাশ দেখেছিল, আর এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তার কাজটা করার জন্যই সে পরে পুলিশের ছদ্মবেশে এই বাড়িতে এসেছে। তখনই কৃষ্ণমূর্তির কথা শুনে তারা বাড়িটা সার্চ করে। অন্যদিকে রমেশ তাদেরকে সেই রুমে নিয়ে আসে যেখানে কৃষ্ণমূর্তি মেয়েটির লাশ দেখেছিল। আসলে সেখানে একটা পুতুল ঝোলানো ছিল। তখনই অর্চনা এবং প্রসাদ বুঝতে পারে কৃষ্ণমূর্তি হয়তোবা আবারও তাদের বোকা বানিয়েছে, আর এই জন্য তারা দৌড়ে নিচে আসতে শুরু করে। কিন্তু ইতিমধ্যে কৃষ্ণমূর্তি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তাকে ধরার জন্যই একটা গাড়িতে করে তারা কৃষ্ণমূর্তিকে ফলো করতে শুরু করে। এদিকে শান্তি কারোর সাথে কথা বলছিল। সে ফোনে বলছিল, আমি আমার কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তুমি টেনশন করো না। অন্যদিকে পেছনে থেকে মালিনী তার কথা শুনে ফেলে আর তার সন্দেহ হতে শুরু করে। সে ভাবে হয়তোবা শান্তি কোনো ভুল কাজ করছে বা ক্রাইম করছে। ফোন রাখার পরে মালিনী শান্তিকে সরাসরি এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই শান্তি বলে, আসলে এই বিষয়টা তোমার মেয়েকে নিয়েই। তোমার মেয়ে প্রিয়া আসলে কোনো সাধারণ মেয়ে নয় যেমনটা তুমি ভাবো। সে প্রচণ্ড খারাপ একজন মেয়ে। ঠিক তখনই কেউ একজন সেই বাসার দরজার কলিং বেল চাপে। দরজা খুলতেই সেখানে কৃষ্ণমূর্তিকে দেখা যায়, আর সে হেসে বলে, আপনি যেটা চেয়েছিলেন সেটা নিয়ে এসেছি। অর্থাৎ শান্তির হয়েই কৃষ্ণমূর্তি এই কাজটা করেছে। শান্তি তাকে সেই বাড়িতে যেয়ে এই ড্রাগসগুলো নিয়ে আসতে বলেছে। আর সেখানেই আমরা জানতে পারি এই কৃষ্ণমূর্তির আসল নাম নকুলান। অন্যদিকে মালিনী তাকে জিজ্ঞেস করে এই লোকটা কে, আর এই ব্যাগের ভেতরেই বা কি আছে। শান্তি তাকে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মালিনী জোর করে। তখনই শান্তি রেগে গিয়ে মালিনীকে ধাক্কা মেরে বসে আর বলে, এখানে চুপচাপ বসে থাকো, তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলছি। ঠিক ওই সময়টাতে অর্চনা এবং তার পুরো টিম সাথে রমেশও সেখানে চলে আসে। মালিনী মানুষ দেখেই সাহস পেয়ে যায় এবং তাদের বলে, আমার মনে হয় শান্তি কোনো একটা ক্রাইম করছে। এছাড়া কিছুক্ষণ আগে পুলিশের পোশাক পরা সেই লোকটা এখানে এসেছিল, তার কাছে একটা ব্যাগও ছিল। তখনই প্রসাদ এবং তার অ্যাসিস্ট্যান্ট এছাড়া রমেশ তারা ওপরে চলে যায় এবং সেই নকুলানকে ধরে ফেলে। আসলে এই শান্তিও সেই কেয়ার সেন্টারের আড়ালে বিভিন্ন অবৈধ কার্যক্রম চালাচ্ছিল। অর্চনা যখন এই বিষয়টা জেনে ফেলে তখনই শান্তি একটা গান বের করে অর্চনাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপরে শান্তি কোনোভাবে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এইদিকে অর্চনা খেয়াল করে এই গন্ডগোলের মাঝে বেশ কিছুক্ষণ ধরেই সে রমেশকে দেখতে পাচ্ছে না। আর সেখানেই আমরা টুইস্ট দেখতে পাই, শান্তি যে গাড়িতে ছিল সেই একই গাড়িতে রমেশও ছিল। আর এখানেই আমরা জানতে পারি এই রমেশ আর শান্তি আসলে তারা দুজনে একসাথে হয়ে কোনো ইলিগেল কাজ করছিল। সেই লাগেজ দুটো গাড়ির পেছনে উঠিয়ে তারা সেখানে পালানোর চেষ্টা করছিল। ঠিক সময় মতো প্রসাদ, তার অ্যাসিস্ট্যান্ট এবং অর্চনা সেখানে চলে আসে আর তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। অর্চনা বলে, আমরা যে কেসগুলো ইনভেস্টিগেশন করছিলাম তার মধ্যে একটা ছিল রমেশ এবং এই শান্তির। তারা আসলে তাদের পেশার আড়ালে বিভিন্ন অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। রমেশ বলে, সেই ড্রাগসের ব্যাপারে আমি কিছুই জানি না, আমি এর সাথে জড়িত নই। অর্চনা তাকে বলে, আপনার বাড়ি থেকেই ড্রাগসের ব্যাগ পাওয়া গেছে আর আপনি কিছু জানেন না? রমেশ বলে, আমি সত্যিই কিছু জানি না। এরপরেই রমেশকে তারা বাধ্য করে তার সেই লাগেজ দুইটা খোলার জন্য। আর তখনই দেখা যায় সেই লাগেজের ভেতরে প্রিয়ার ডেড বডি ছিল। আর শুরু থেকেই এই ডেড বডিটাকে কোনোভাবে লুকানোর জন্য চেষ্টা করে আসছিল। আসলে এই রমেশ আর শান্তি ক্রাইম পার্টনার ছিল, তারা দুজনেই অনেক অনেক ক্রাইম করেছে। এদিকে প্রিয়ার যখন রমেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তখন প্রিয়া রমেশের ব্যাপারে জেনে ফেলে সবকিছু, কিন্তু প্রিয়া তাকে কিছুই বলে না। এরপরে এই রমেশ তাকে ব্যবহার করতে শুরু করে, অর্থাৎ এই প্রিয়ার মাধ্যমেই ড্রাগ সাপ্লাই শুরু করে দেয়। আর এই ড্রাগ সাপ্লাই করতে করতেই প্রিয়ার ড্রাগস অ্যাডিক্টেড হয়ে পড়ে। আসলে রমেশ প্রিয়াকে এইসব কাজ করার জন্য লোভও দেখিয়েছিল, বলেছিল তার হয়ে এইসব কাজগুলো করে দিলে সে তাকে মুভিতে সুযোগ দেবে। কিন্তু একদিন যখন রমেশ এবং শান্তির কথা শুনে সে বুঝতে পেরে যায় আসলে রমেশ তাকে এতদিন ব্যবহার করে এসেছে, মুভিতে কোনো সুযোগই দেবে না, তখন সে রেগে যায় আর বলে তাদের এইসব ক্রাইমের কথা সে পুলিশের কাছে বলে দেবে। যখনই প্রিয়া সুইমিং পুলের পাশ দিয়ে আসছিল শান্তি তাকে ধাক্কা মেরে সেখানে ফেলে দেয় আর পানিতে ডুবিয়েই তাকে মেরে ফেলে। রমেশও সেখানেই ছিল, সে কোনো বাধা দেয় না, বরং প্রিয়া মারা যাবার পরে তারা সেটাই ভাবছিল যে এখন এই বডিটাকে তারা কিভাবে ডিসপোজ করবে, কিভাবে বাইরে নিয়ে যাবে।
এদিকে প্রিয়ার নিখোঁজ হওয়ার পরপরই এই কেসটা ইনভেস্টিগেশন করছিল অর্চনা, আর অর্চনা জানতে পারে তখন রমেশের ব্যাপারে, আর এই জন্য সে এখানে এসেছিল সেই বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য এবং নিশ্চিত হবার জন্য, কারণ আগে থেকেই তারা রমেশকে সন্দেহ করে আসছিল। আর এই জন্য সেখানে এসে শুরু থেকেই অর্চনা একের পর এক ড্রামা করে যাচ্ছিল। আর এরপরে আমরা আরও একটা টুইস্ট জানতে পারি। আসলে রমেশ এবং শান্তিকে হাতে নাতে ধরার জন্যই নকুলানও অভিনয় করছিল, আর এই নকুলান হচ্ছে অর্চনার হাজব্যান্ড। নকুলান তাকে জিজ্ঞেস করে এখন তারা কোন কেসটা ইনভেস্টিগেশন করবে। অর্চনা বলে তাদের হাতে বোম ব্লাস্টের কেসটা এখনও রয়েছে। অন্যদিকে রমেশ আর শান্তিকে অ্যারেস্ট করা হয়, আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদিও মুভিটা একটু এলোমেলো এবং প্যাচালো ছিল, তারপরও বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তাই এই মুভি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।